একটার পর একটা সমস্যা লেগেই আছে এবং প্রত্যেকটা খাতে প্রত্যেকটা জায়গায়, যে কারণে যে ওই সহজভাবে উত্তরগুলো খোঁজার, অবশ্যই উত্তরটা তো বোঝাই যাচ্ছে, এটা তো আসলে এটা বোঝানোর জন্য রকেট সায়েন্স পড়তে হয় না। নাহিদ খুব পরিষ্কার করে বলেছেন এবং জামাতের নাম উল্লেখ করে বলেছেন গোটা ইস্যুটা যেটা পরিকল্পিতভাবে এক ধরনের যে প্রতারণা করা হয়েছে এবং অনেক শব্দ বাক্য, মানে অনেকগুলো, এর চেয়ে এত এক্সট্রিম শব্দ রাজনৈতিক থেকে আর ব্যবহার করার সুযোগ নেই। এই জুলাই সনদটা কিন্তু এনসিপির, সত্যি কথা যেটা একদম এদের ব্রোনচাইল্ড, জুলাই বলি আর ঘোষণাপত্র বলি, জুলাই ঘোষণাপত্র দুইটাই আপনি দেখেন কি দুঃখজনকভাবে ঘোষণাপত্রের দিনও তারা অর্ধেক কেউ কেউ গেলেন, অ্যাটেন্ড করলেন, করার না করার মতো, অনেকেই চলে গেলেন কক্সেস বাজারে। আর এই সনদের জায়গায় যাদের সনদ তাদের আসলেই তো এটা হাইজ্যাক হয়ে গেছে। তো শপথ নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানতে চাই আপনি যা জানতে চান। শুরু করছেন গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন আর কেবল প্রশ্নগুলো সহজ। এবং আমাদের সাথে আজ অতিথি হিসাবে যুক্ত আছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক নীলুফার চৌধুরী মুনি এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। দর্শক, স্বাগত জানাই আপনাদের এবং আমরা অনুষ্ঠানে অতিথিদের কাছে চলে যেতে চাই। অনেক ধন্যবাদ নীলুফার চৌধুরী মুনি আমাদের সাথে এসে যুক্ত হওয়ার জন্য। অনেকগুলি প্রসঙ্গ, অনৈক্য, ঐক্য, নানা কিছু, এতদিন আমরা ঐক্যমত্যের কথাই বেশিরভাগ শুনেছি 12 মাসে, তার মধ্যে 9 মাসে ঐক্যমত্য কমিশনের সকল রাজনৈতিক দলের কথা বলেছেন। সনদ সই হওয়ার পরে সকল রাজনৈতিক দল একমত হয়েছে, যে উচ্ছ্বাসের জায়গা আমরা দেখতে পেয়েছি, মনে হচ্ছে একদিনের মাথায় তা অনেকখানি আবার অনৈক্যর সুর, যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেও বলেছেন। আসলে অনৈক্যটা কি নিয়ে এখন রাজনীতিবিদদের মধ্যে? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। দেখেন, অনৈক্য ঐক্য দেশ থাকলে, গণতন্ত্র থাকলে, রাজনীতি থাকলে এটা থাকবে, এটা আবহমান কাল যাবৎ চলে আসছে। আমার মত আপনার মত, আমি আর আপনি যদি সহোদরও হই, দুজনের মত একমত হবে এমন কোনো কথা নাই। কিন্তু সেটা কতটা সভ্যতার মধ্যে, আমরা কিন্তু আপনার আনসিভিলাইজড না, আমরা সভ্য জগতের এক মানুষ হিসেবে কথা বলছি যখন, এবং দু কলম পড়ালেখা করে আমরা যখন কথা বলি, তখন সেই আদিম যুগের মানুষদের মতো কিন্তু আমাদের হওয়া উচিত না। কিন্তু আমরা যদি জাস্টিফাই করি, তারাই বরং তাদের উদরপূর্তি হলে তারা কারোর সঙ্গে বোধহয় ঝগড়া মারামারি করতো না, কারণ তখন এরকম রাষ্ট্র ছিল না। তো এই যে প্রাণীকুলের যে অবস্থা, আমাদের কিন্তু সেই অবস্থা না। আমরা রাজ্যের পর রাজ্য দখলের জন্য আমরা চেষ্টা করি, আমরা ঘরের মধ্যে দ্বিমত সৃষ্টি করি, এবং একটা সময় দ্বিমত সৃষ্টি করতে করতে এমন হয়ে যায় যে প্রত্যেকটা মানুষ এক একটা ফেরোসাস হিসেবে নিজেকে আবিষ্কার করে কখনো কখনো, যদি সে সুযোগ পায় কিংবা সুযোগ যদি নিতে পারে। যেমন আমাদের আপনার পতিত সরকার যেটা ইমিডিয়েট আগে ছিল, তারা যেটা করেছিল 15.5 বছরে, সেটা কি তারা একা শুধু সুযোগ পেয়েছিল তা কিন্তু না, সুযোগটা তারা আদায়ও করেছিল বাই হোপ অ্যান্ড বাই ক্রোকের মাধ্যমে। যখন এই সুযোগ আদায় করলো, তখন আমি, সাইফুল ভাই, আমরা এবং আরও যারা যারা আছে, এখন যারা আছে, প্রত্যেকটা দল একসাথে কিন্তু আমরা ওই ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম। এবং সেই আন্দোলনের ফলাফলটা কি হয়েছিল আমরা দেখেছি সবাই। অবশ্যই ফলাফলটা একটা সুন্দর জায়গায় গিয়ে ফ্যাসিস্ট পালিয়ে যেতে বাধ্য হয়েছিল অনেক হতাহতের পরে। এই যে এত ক্ষতি, এত কিছুর পরে আমরা কেন জানি ভুলে যাই, আমরা পরের দিনই আবার যার যার মতো করে আমরা এই ঐক্য আর অনৈক্যর মধ্যে দিয়ে আমরা চলতে থাকি। আমরা যখন মাত্র একটা দেশটা স্বাধীনতা স্বাদ পেল, তখন আমরা 2-1 দিনের মধ্যেই শুনলাম একটা জালিমকে সরিয়ে আরেকটা জালিম আনবো। বলল কে? সবচেয়ে যে বন্ধুর মতো ছিল এতগুলো বছর, এই 16, 17, 18 বছর একসাথে যুগপৎ আন্দোলন করলাম, হঠাৎ করে বলা নাই কওয়া নাই, এটা বলে যে বিনা মেঘে বজ্রপাতের মতো। শুধু সেইখানে যদি ক্ষান্ত হতো একটা কথা যে হ্যাঁ আপনার এটা অনেক সময় হয় যে স্লিপ অফ টাং, আমরা পরবর্তীতে দেখলাম তা হচ্ছে না। প্রত্যেকটা ব্যাপারে একজন আরেকজনকে ভিলেন বানানোর জন্য যার পণ্যই চেষ্টা তাদের থেকে যাচ্ছে। আবার একজন আরেকজনকে কিভাবে নিচে নামাবে টেনে হিস্ট্রে, ভিলেন না হলেও কিভাবে নিচে নামাবে। আমি যদি আপনাকে দৃষ্টান্ত দেই যে
গত 2 দিন আগেও যখন আমরা শুনলাম কেউ কেউ কোনো দল আপনার জুলাই সনদে সই করবে না, কিন্তু আমরা একটা দলকে দেখলাম যে দলটা আরেকটা দলকে পীর মানত, তারা কিন্তু ঠিক সই করে ফেললো ওই দলটাকে বিপদগ্রস্ত অবস্থায় ফেলে রেখে। এই যে জিনিসগুলো আসলে এইখানে রাজনীতিতে আর যাই হোক না কেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে কোনো বন্ধু হয় না। এখানে প্রত্যেকের প্রতিযোগী হয়, কি নিজ দলে কি অন্য দলে। এই যে প্রতিযোগী, এই নেগেটিভ প্রতিযোগী কিন্তু মারাত্মক এফেক্ট ফেলে। নীলুফার চৌধুরী মনি, আপনি যে কথাটা দিয়ে শুরু করেছিলেন সেটাই বলি। আপনি নাম উজ্জ্ব রেখে বলছেন, আপনি বললেন যে বহুদিনের সঙ্গী যারা ছিল, যারা আন্দোলনের অংশ ছিল, আপনি নিশ্চয়ই জামাত ইসলামের কথা বলেছেন। আমি সেটা নাই বললাম, আচ্ছা, আপনার যেটা যদি নাই বলেন, আমি শুধু একটা কথা ধরে জানতে নেন। চাই, কিন্তু আমি আপনার কাছে জানতে চাই, আপনি যদি নাম নাও উচ্চারণ করতে চান, বহুদিনের আপনাদের সঙ্গী ছিল জামাতে ইসলাম, এবং একটা সময় বলা হতো যে বিএনপি শুধু জামাতে ইসলামের হাত ধরে রেখেছে বলে বিএনপির জনপ্রিয়তা অনেক কমেছিল এই দেশে। যে দেশে অসাম্প্রদায়িক একটা দেশ সবাই তৈরি করতে চেয়েছিল, বিএনপি সেই জায়গায় পিছিয়ে ছিল শুধু একটা কারণে, যে জামাতে ইসলামকে তারা কখনোই হাতছাড়া করেন নাই। সকল সংকটে তারা জামাতে ইসলামের হাত ধরে রেখেছে, তাদেরকে মন্ত্রিত্ব দিয়েছে এবং সবসময় তাদেরকে জোটের অংশীদার করে রেখেছে। সেই জামাতে ইসলামী যখন 5ই আগস্টের পরে পুরো আপনাদের বিপরীতে যে দাঁড়ালো, আপনাদের কখনো মানে আপনাদের দল থেকে কি কখনো ভাবার চেষ্টা করা হয়েছে ঠিক কেন এই পরিস্থিতি তৈরি হলো, কেন তারা চলে গেল অন্যদিকে? দেখেন, দলের যে ভাবনার চেয়ে বড় কথা প্রতিদিন এই যে একটা বছর, এই 14টা মাস যে গেল একটা পতিত সরকারের পরে নিজেদের সামলে ওঠা, দেশটাকে সামলে তোলা, এটার জন্য আপনার পিছনে তাকানোর কোনো ফুরসত নাই। একটার পর একটা সমস্যা লেগেই আছে এবং প্রত্যেকটা খাতে প্রত্যেকটা জায়গায়, যে কারণে যে ওই সহজভাবে উত্তরগুলো খোঁজার, অবশ্যই উত্তরটা তো বোঝাই যাচ্ছে, এটা তো আসলে এটা বোঝানোর জন্য রকেট সায়েন্স পড়তে হয় না, এটা বোঝার জন্য আপনার 2 আর 2 যোগ করলে কত হয় এটা জানলেই হয়ে যায়। তো সেই জায়গায় বুঝেছে, কিন্তু যেটা যা হবার তো হয়েই গেছে, সেটা তো আর কিছু করা যায় না। যা হওয়ার না সেইখানে কিছুটা হয়তো বা যদি বুদ্ধি অ্যাপ্লাই করে তাহলে ভালো কিছু হবে, বুদ্ধি অ্যাপ্লাই না করলে যাচ্ছে তাই হবে। কারা সবার জন্য বলছেন। সাইফুল হক আমাদের সাথে আছেন, অনেক ধন্যবাদ সাইফুল হক। একটা কথা নীলুফার চৌধুরী মনি অবশ্য খুবই ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন, খুবই স্ট্রেট করে কিছুই বলেন নাই, কিন্তু আমরা নামগুলি নিশ্চয়ই বুঝতে পারি। এখানে একটা কথা তিনি বলেছেন যে একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলকে যখন পীর মানতেন, তখন সেই রাজনৈতিক দলটাকে বিপদে ফেলে দিয়ে ওই রাজনৈতিক দলটা যে জুলাই সনদে সই করেছেন। আমরা যদি রাজনীতির দিকে যদি একটু অল্প বিস্তর নজর রাখি, আমরা এই দুটো দলের নামও নিশ্চয়ই আমরা একটা বুঝতে পারি কার কথা বলছেন। আপনারা যারা জুলাই সনদে যে সই করেছেন এবং যে পরিস্থিতি জুলাই সনদে সই করার পর এখনও তৈরি হয়েছে, আজ থেকে আবারও আন্দোলনে নেমেছে জামাতে ইসলামী, এবং তারা 27 তারিখের মধ্যে তাদের 5 দফা না নামলে এটা অনেক বৃহৎ আকারে আন্দোলনে তারা নামবে। তাহলে সেই আন্দোলনে যদি মাঠেই গড়ায়, তাহলে 9 মাস আপনারা এসি রুমে বসে কি করলেন? আপনাকে ধন্যবাদ। প্রিয়ভাজন বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী মনিয়াপা, দর্শক শ্রোতা, আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাই এবং সালাম জানাই। আমরা 9 মাস ধরে যেটা করেছি সেটা আমরা 2 দিন আগে সেটা আমরা একটা জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি। 30টা দলের মধ্যে আমরা 6টা দল 6টা দল স্বাক্ষর করেনি। কালকেই তো একটা দল গণফোরাম গতকালকে তারা স্বাক্ষর করেছেন, কালকে না আজকে, আচ্ছা গতকাল তারা স্বাক্ষর করেছেন। তাহলে আর বাকি যে 4টা দল এখন তারা বাকি আছেন। তো প্রথমত আমরা তো যেটা বললেন যে কিছু প্রশ্ন ইতিমধ্যে আমরা কিন্তু ধরুন তাদের যে প্রধান যে প্রশ্নটা পিআরের প্রশ্ন বলি বা অন্যটা প্রশ্ন, এগুলো ঐক্যমত কমিশনের আলোচনাতে এগুলো কিন্তু সেটেল করে আমরা এসেছি। এবং আপনি জানেন যে নিম্নকক্ষে বা পার্লামেন্ট বলতে যেটা আমরা চিনি, জাতীয় সংসদ, এখানে পিআরের কোনো আলোচনাই নেই, কারণ এটা ফর্মাল কোনো এজেন্ডার ভেতরেই পিআরের ব্যাপারটা সেখানে আসেনি। সবাই জানে যে পদ্ধতিতে ইলেকশন হচ্ছে সেভাবে হবে। আমরা কেবলমাত্র উচ্চ কক্ষের ব্যাপারে আমরা নোট অফ ডিসেন্ট সহ আমরা একমত হয়েছিলাম। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ, ইভেন জামাত সহ বেশ কিছু দল মিল 25-26টা দল আমরা উচ্চ কক্ষের ব্যাপারে একমত হয়েছি।
উচ্চকক্ষের ব্যাপারে সবাই একমত, 100টা আসনের ব্যাপারেও একমত। শুধুমাত্র নির্বাচনী প্রতিনিধিত্বটা কিভাবে হবে, এটা কি নিম্ন কক্ষের আসনের সংখ্যানুপাতে না দলগুলোর প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে, এটা নিয়ে একটা বিরোধের জায়গাটা ছিল। সেটাও ওখানে সেটেল হয়েছে। নোট অফ ডিসেন্ট সহ আমরা সিদ্ধান্ত নিয়েছি। তার মানে হলো যে ঐক্যমত কমিশনের ফরেন সার্ভিস একাডেমিতে এই ব্যাপারটা দীর্ঘ আলোচনা করে এটা আমরা মীমাংসা করে এসেছি। তাহলে এটা মাঠে গড়ানোর কোনো প্রশ্ন নেই এটা। এবং এটা এমন একটা বিষয়, মাঠের সমাবেশ বিক্ষোভ করে বা অবরোধ করে এই সমস্যার আপাতত কোনো সমাধান হবে না। যারা ধরুন যারা সিদ্ধান্তের পক্ষে ছিল, তারা যদি আগামী পার্লামেন্টের 2/3 তারা যদি জিততে পারেন, তারা এখানে আনতে পারেন পিআরের ব্যাপারে কীভাবে পিআরের মধ্য দিয়ে পার্লামেন্ট গঠিত হবে। তারপর বিএনপি বা যদি তার অবস্থান পরিবর্তন করে পার্লামেন্ট গঠিত হওয়ার পরে তখনও সেটাও একটা বাস্তবায়নের সুযোগ আছে। তারপরেও তো তারা মাঠে আছে। আমি কথাটা কেন বললাম, তাহলে এই ইস্যু নিয়ে রাজপথে যাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে প্রশ্নটা পিআর না, প্রশ্ন অন্য কিছু। সে অন্য কিছুটা কি? অন্য কিছুটা যেটা আপনি একটু আগে আপাকে আপনি প্রশ্ন করছিলেন, অন্য কি গতকাল নাহিদের স্ট্যাটাসে নাহিদকে পরিষ্কার করে বলেছেন এবং জামাতের নাম উল্লেখ করে বলেছেন, গোটা ইস্যুটা যেটা পরিকল্পিতভাবে এক ধরনের যে প্রতারণা করা হয়েছে এবং অনেক শব্দ বাক্য, মানে অনেকগুলো, এর চেয়ে এত এক্সট্রিম শব্দ রাজনৈতিক থেকে আর ব্যবহার করার সুযোগ নেই। হেন কোনো শব্দ বাক্য নেই নাহিদের স্ট্যাটাসে যেটা ব্যবহৃত। আমি লাইনটা বলি ভাই আপনাকে নিয়ে, জি প্লিজ। যে জামাতের পিআর নিয়ে সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা, তো এর চেয়ে তো বড়। তার মানে হলো ওরা কিন্তু থলের বিড়ালটা ওরা বের করে দিয়েছে, ওরা গোমরটা ওরা ফাঁক করে দিয়েছে। আমি যেটা গত কমাস ধরে বলে আসছি, বিশেষ করে ওনাদের রাজপথে প্রোগ্রামের পরে, এজেন্ডাটা পিআর না, এজেন্ডাটা যেটা আবার তাদের ওর স্টেটমেন্টের মধ্যে খানিকটা ইঙ্গিত আছে, এটাকে সরকারকে কোনো চাপে রাখার জন্য, এটা নির্বাচনকে সামনে রেখে যে আমাদের চাহিদা মতন নির্বাচনের পুরো ব্যাপারটাকে ঢেলে সাজানো, নাকি আমার মনিয়াপাদের দল বা বিএনপির সাথে তাদের অন্য কোনো সমীকরণ আছে, অন্য কোনো বোঝাপড়ার জায়গা, অথবা অন্য কোনো ইঙ্গিত আছে কিনা। মানে অর্থাৎ এই কথাটা আগে আমি বহুবার বলেছি, গতকালকে নাহিদের স্টেটমেন্টের মধ্য দিয়ে এই কথাটা পরিষ্কার করে বেরিয়ে এসছে। তার মানে আপনি রাজপথে যেটা যাচ্ছেন, আরেকটা ব্যাপার আছে, যে দলগুলোর সাথে ওনারা রাজপথে আন্দোলন করছেন, এই দলগুলোকে, এটা আমি ইতিমধ্যে বলেছি, ওনাদের বোঝাপড়ার একটা ভিত্তি হচ্ছে পিআরের জায়গাটা, বিশেষ করে ইসলামী আন্দোলন, তাদের জায়গাটা। তো ফলে তাদের সাথে তাদের এক ধরনের কমিটমেন্ট আছে, হয়তো বোঝাপড়ার জায়গাটা আছে, কিন্তু বাস্তবে এই ইস্যুটা এখন অর্জনযোগ্য না। এটা ইতিমধ্যে এটা মীমাংসা হয়েছে গতকাল। পরশুদিন জুলাই সনদ আমরা স্বাক্ষর করবার পরে এই চ্যাপ্টার আপাতত ক্লোজড। পরবর্তী পার্লামেন্ট, পরবর্তী ইলেকশনের পরবর্তীতে এই ফেব্রুয়ারির পরে 5 বছর আসলে কি হবে, আমি সাইফুল হক যে কথাটা বলি, আপনি বলছেন ইসলামী শুধু তাদের এই আন্দোলনের সাথে ইসলামী আন্দোলন শুধুমাত্র ছিল, কিন্তু এর মধ্যে আরো 7টা দল এখানে এসে যুক্ত হয়েছে আজকের আন্দোলনের মধ্যে, এবং তারা যেটা বলছেন যে এই আন্দোলন যে পর্যন্ত তারা মাঠে থাকবে, এবং তাদের টানা আন্দোলন কর্মসূচি সেখানে আছে এইখানে, এবং 27 তারিখের মধ্যে তারা বলছেন 27 অক্টোবরের মধ্যে যদি মানা না হলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামাতে ইসলাম। এখন আপনি যদি বলেন যে এটা শুধুমাত্র জামাতে ইসলাম এবং ইসলামী আন্দোলনের মধ্যে শুধুমাত্র এই আন্দোলন, তা না, আমরা দেখছি সংখ্যা বাড়ছে। যদি সেই সংখ্যা আরও বাড়তি থাকে এবং 27 অক্টোবরের পর তারা বৃহত্তর আন্দোলনের ডাক দেয়, তাহলে যে ঐক্যমত্য তৈরি হয়েছে প্রধান উপদেষ্টা যে গর্বভরে বললেন, সেটা আসলে কোন জায়গায় যেয়ে দাঁড়াবে? ঠিক আছে, আপনার প্রশ্ন খুবই ন্যায্য প্রশ্ন, খুবই সঙ্গত প্রশ্ন, এটা আমি প্রথমত উল্লেখ করতে চাই। দ্বিতীয় হচ্ছে, এখন যে আন্দোলন, এই আন্দোলনের প্রধান লক্ষ্যটা হচ্ছে নির্বাচনী সমীকরণ। মানে কোনো একটা জোটবদ্ধ হওয়ার জন্য তো ইস্যু লাগবে না, কিছু ইস্যুজ লাগবে, কিছু এজেন্ডাকে সামনে আনতে হবে, এবং যেখানে বিভিন্ন দলের কমন একটা ইন্টারেস্ট থাকবে, আগ্রহ থাকবে, সেই জায়গাগুলো থেকে বাকি দলগুলো, যেমন ধরুন নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ, এর 2-1টা প্রশ্ন আছে যেগুলো তো আমাদের বক্তব্য, নির্বাচন অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য করবার জন্য নির্বাচনে গণতান্ত্রিক পরিবেশ লাগবে, ভয়ভীতিহীন একটা সেখানে পরিবেশকে আপনাকে এনশিওর করতে হবে। তাহলে এরকম কিছু প্রশ্ন আছে, এগুলো নিয়ে কোনো দ্বিমতের কোনো জায়গা। এই পুরো ব্যাপারটা একটা
আগামী নির্বাচনকে সামনে রেখে একটা নির্বাচনী সমীকরণ গড়ে তোলবার হিসাব নিকাশ থেকে মূলত এটা। আর আপনি একটা ডেমোক্রেটিক পলিটিতে, একটা বহুত্ববাদী রাজনৈতিক সমাজে কোনো দল সমাবেশ করবেন, আন্দোলন করবেন, এটা তো কোনো অন্যায় কিছু না। কিন্তু প্রশ্ন এটা যৌক্তিক ইস্যু কিনা, যে প্রশ্ন যেটা আপনি শুরুতে বললেন, যেটা ইতিমধ্যে আপনি সেটেল করে এসছেন, জুলাই সনদে আপনি স্বাক্ষর করেছেন, যারা আন্দোলন করছেন তারা কিন্তু অধিকাংশ তারা আবার স্বাক্ষরও তারা করে এসছেন। তাহলে কোনটা সত্য? আপনার স্বাক্ষর সত্য নাকি আপনি রাজপথে এখন যে বিক্ষোভ বা করছেন সেটা সত্য? তার মানে তাহলে আসল জায়গাটা হচ্ছে তারা সরকার বা নানা পক্ষকে এক ধরনের চাপের মধ্যে রেখে তারা আসলে আগামী নির্বাচনের জায়গাটা তারা একটা রাজনৈতিক প্রস্তুতি তারা গ্রহণ করতে চান। আমি এটাকে একটা রাজনৈতিক প্রস্তুতি গ্রহণ করবার একটা মানুষের মধ্যে এক ধরনের একটা প্রচার করা, তাদেরকে কেন্দ্র করে একটা মনোযোগটাকে নিবদ্ধ করা, মানে আপনি বুঝবেন এক যাত্রায় অনেকগুলো ফলাফল থাকে। তো এটাতে তারই একটা অংশ। তবে এটা সরকারের জন্য বিব্রতকর। আমি মনে করি যারা স্বাক্ষর করেছেন দলগুলোর জন্য বিব্রতকর। আপনি নতুন ইস্যু নিয়ে আপনি কথা বলতে পারেন, আপনি বলতে পারেন যে এখন জুলাই সনদ কার্যকারী কীভাবে। আপনি আমাকে ওই প্রশ্নটা কিন্তু করেননি। তাদের একটা গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে জুলাই সনদটাকে কার্যকর করতে হবে। কার্যকর কে করবে? এই সরকার কি কোনো কনস্টিটিউশনাল অর্ডার দিয়ে তারা কি কার্যকর করতে পারে? না, তার কোনো ন্যূনতম কোনো সাংবিধানিক কোনো সুযোগ, কোনো অবকাশ নেই। এবং তারা যেটা করতে পারেন, গণভোটের জন্য তারা একটা আদেশ দেবেন। তারা বলবেন যেহেতু দলগুলো ঐক্যমত হয়েছে, দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করেছেন, যেহেতু দলগুলো গণভোটের ব্যাপারে একমত, এখন আমরা নির্বাচন কমিশনকে আমরা বলছি আপনারা ফেব্রুয়ারিতে নির্বাচনের দিন, আমি আশা করি নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করুন, এবং একই সাথে আগামী পার্লামেন্টের প্রথম অধিবেশন যাতে কনস্টিটিউয়েন্ট পাওয়ার নিয়ে সেটা যাতে ফর্ম হতে পারে, এবং যাতে গুরুত্বপূর্ণ এগ্রিমেন্টের জায়গাগুলো পার্লামেন্টের প্রথম অধিবেশনেই যাতে সংবিধানে যুক্ত হয় সংশোধনী আকারে। তো এগুলো হয়তো অর্ডারের হয়তো 1, 2, 3, 4 করে থাকতে পারে। এখন এটা নিয়ে তো একটা ক্যাম্পেইন হতে পারে যে আমরা এগুলোকে বাস্তবায়ন চাই, কিন্তু এখন কোনো অর্ডার দিয়ে সাংবিধানিক কোনো প্রশ্নকে বাস্তবে কার্যকারী করার প্রশ্নটাই অবান্তর। কারণ এটা করতে গেলে রাষ্ট্রপতির অধ্যাদেশ আপনাকে, প্রথমত সরকারের দিক থেকে সাংবিধানিক অর্ডার দেওয়ার কোনো প্রশ্ন নেই, রাষ্ট্রপতির নামেও কোনো কোনো অধ্যাদেশ জারি করবার কোনো প্রশ্ন নেই। এটা সংবিধান ন্যূনতম গণতান্ত্রিক মূল্যবোধ এটাকে অ্যালাউ করে না। আর দ্বিতীয়ত ভয়ঙ্কর হচ্ছে যদি এই ধরনের কিছু যদি করার কোনো ব্যাপার থাকে, তাহলে এটা আমাদের জন্য খুব বাজে নজির তৈরি হবে। তাহলে ভবিষ্যতে সংবিধান সংশোধনের জন্য নির্বাচন লাগবে না, ম্যান্ডেট লাগবে না, পার্লামেন্ট লাগবে না, ইচ্ছা করলে সরকার অথবা রাষ্ট্রপতিকে দিয়ে যে কেউ পার্লামেন্ট পরিবর্তন করতে পারবে। একটা ফ্যাসিবাদকে আপনি তাড়িয়েছেন, তাহলে এর মধ্য দিয়ে নতুন একটা ফ্যাসিবাদের বীজ বাস্তবে আপনি এর মধ্যে আপনি রেখে যাচ্ছেন কিনা সেই প্রশ্নটা কিন্তু থাকতে পারে। সেটা আপনাদের মতামতের জায়গা একটা, কিন্তু এনসিপির মতামতের জায়গায় ভিন্ন, জামাতে ইসলামের মতামতের জায়গায় ভিন্ন, একদম ভিন্ন। তারা বলছে একদমই রাষ্ট্রপতির কাছ থেকে তারা নেবেন না, তারা সরাসরি প্রধান উপদেষ্টার কাছ থেকে নেবে, ওইভাবে সই হতে হবে, তাদের কথা শুনতে হবে, গণভোট আগে হতে হবে, সবকিছু কিন্তু পুরো আমরা স্পষ্ট একটা মানে বড় আকারের দ্বিমতের জায়গা বা অনৈক্যের জায়গা আমরা জুলাই সনদের পরে আগে যত না দেখেছি, জুলাই সনদ সইয়ের পরে আমরা তার চেয়ে বেশি দেখছি। এবং যে জায়গাটা আপনারা দুজনেই বলেছেন যে এনসিপি যে কথাটা জামাতে ইসলাম সম্পর্কে বলেছে, আমি একটু বিরতিতে যাব, প্রশ্ন রেখে যাই, সেই কথাটা যে রাজনৈতিক ক্ষোভ থেকে বা তাদের যে দুজনের মধ্যে কোনো একটা জোট করার কথা ছিল দু দলের মধ্যে, সেখান থেকে প্রতারণার জায়গা কিনা, সেটা আপনারা কি নিশ্চিত হতে পেরেছেন যে সেটা তাদের ক্ষোভ নয়? আমি নীলুফার চৌধুরী মনিকে আসতে চাই, কারণ তখনই সাইফুল হক তার দিকে ঠেলে দিচ্ছিলেন, কিন্তু আমিও যেতে চাই আসলে দুজনের কাছে। নীলুফার চৌধুরী মনি, যে কথাটা আসলে আসছিল সেটা হচ্ছে তিনি বলেছেন, মানে নাহিদ ইসলাম যে কথাটা বলেছেন, জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদকে আইনি ভিত্তি দেয়া এবং কিছু মৌলিক সংস্কারের জন্য আমরা একটা আন্দোলন গড়ে তুলতে চেয়েছিলাম, কিন্তু জামাত এবং তাদের মিত্ররা এই এজেন্ডা হাইজ্যাক করে এবং এটিকে পিয়ার ইস্যুতে সীমাবদ্ধ করে তাদের ক্ষুদ্র দলীয় স্বার্থ দর কষাকষির অস্ত্র হিসেবে ব্যবহার করে। সংস্কার কখনোই তাদের আন্দোলনের উদ্দেশ্য ছিল না। এই যে আমরা একটা আন্দোলন গড়ে তুলতে চেয়েছিলাম এবং সেই আন্দোলনের বিষয়টি হাইজ্যাক হয়ে গেছে, এই আমরাটা কারা? এবং এই যে আন্দোলন তো তারাও করতে চেয়েছে, কাজে তাদের সেই আন্দোলন ফলপ্রসূ হয় নাই বা হাইজ্যাক হয়ে গিয়েছে বলে কি এতখানি ক্ষোভ কিনা? দেখেন, এটা খুব দুঃখ থেকে এই কথাগুলো আসছে। এটা বিশ্বাসের জায়গায়, বিশ্বাসটা যখন অবিশ্বাসে পরিণত হয় এবং সেটা যদি রাজনীতিতে এবং সেইখানে যদি আর
অপশন না থাকে, ধরেন এখনো অপশন আছে সিগনেচার করার, কিন্তু যারা এটার ব্রোন চাইল্ড যাদের, এই জুলাই সনদটা কিন্তু এনসিপির, সত্যি কথা যেটা একদম এদের ব্রোন চাইল্ড, জুলাই বলি আর ঘোষণাপত্র বলি, জুলাই ঘোষণাপত্র দুইটাই। আপনি দেখেন কি দুঃখজনকভাবে ঘোষণাপত্রের দিনও তারা অর্ধেক, কেউ কেউ গেলেন অ্যাটেন্ড করলেন, করার না করার মতো, অনেকেই চলে গেলেন কক্সেস বাজারে। আর এই সনদের জায়গায় যাদের সনদ তাদের আসলেই তো এটা হাইজ্যাক হয়ে গেছে। এইখানে যে বিএনপি রাজিই ছিল না, এই জুলাই সনদটা বিএনপি কি বলেছিল, যেটা সাইফুল ভাইয়ের কথা সেটা বিএনপিরও কথা, যে এটা 2/3 মেজরিটি নিয়ে যারা সংসদে আসবে, যারা সরকার গঠন করবে, যারা বিরোধী দল থাকবে, তাদের এই মেজরিটি নিয়ে এটার আলোচনাটা হবে। এবং এখনো কিন্তু তাই, এখনো কিন্তু যে সিগনেচারটা হয়েছে তারপরেও কিন্তু ওইখানে আপনার যদি এটা ইলেকশন গণভোটও হয় তাও কিন্তু সফলতার মুখ ফাইনালি দেখতে গেলে ওইটাই করতে হবে। মিছামিছি ওই যে বলেন না, সেই তো নথ খুশালি মিছামিছি লোক হাসালি, এই অবস্থার মধ্যে এরা পড়ে গেছে, মাইনকে চিপা যেটাকে বলে। আপনার তাদেরকে যখন তার যারা রাজনৈতিক, যাদেরকে সামনে রেখে রাজনীতি করেছে জুলাইতে আগস্টে, কারণ এই ছাত্ররা, এই এনসিপি, তাদের তো টার্গেট ছিল কোটা আন্দোলন, কোটাকে যারা আপনার এক দফায় পরিণত করেছে, তাদেরকে দিয়ে করিয়েছে যারা, তারা তাদের সঙ্গে পিতৃসুলভ আচরণের জায়গায় বিতৃসুলভ আচরণ করলেন। এটা তো আসলে সহজে এটা ভুলার মতো না, এই কষ্টটা ভুলার মতো না। অন্তত পক্ষে ঘাটা যতক্ষণ দগদগে থাকে তখন কিন্তু কথাটা দগদগেই বের হয়ে আসে। এই কারণে তারা প্রতারণার কথাটা উল্লেখ করেছে স্পষ্টভাবে, এবং প্রতারণার আগে কিন্তু সুচিন্তিত রাজনীতিতে বলেছে। ইংরেজিটাকে বাংলা করলে, ও শেখ নাহিদ কিন্তু ইংরেজি পোস্ট দিয়েছে, সেটাকে বাংলা করলে এরকমই হয়। তো এই সুচিন্তিত রাজনীতিতে যে প্রতারণা যারা করেছেন, তারা আসলে এটা কেন, এটা তারা তাদের জন্য প্রায় অনেকের সাথেই করেন একদম প্রথম থেকে, কেন আমার বোধগম্য না, আমার হিসাব মিলে না। রাজনীতি কিন্তু একদিনের জন্য না। রাজনীতিতে যদি আমার কমিটমেন্ট ঠিক না থাকে, জনগণ আমাকে স্বল্প সময়ের জন্য আমাকে লুফে নিতে পারে, কিন্তু বৃহৎ সময়ের জন্য কিন্তু আমাকে ছুঁড়ে ফেলে দেবে। এই কথাটা এই দেশের রাজনীতিবিদ জনগণের বোঝা উচিত। কিন্তু এই সময়ে জামাতে ইসলাম আপনাদের সাথে দূরত্ব তৈরি করেছে, এনসিপির সাথে তাদের দূরত্ব আমরা দেখলাম, এবং আসলে জামাতে ইসলামী এখন যেটা বলে যে তারা রাষ্ট্র ক্ষমতায় আসার মতো দল, তারা সেটা আশাও করে। সকল রাজনৈতিক দলের সাথে, যাদের সাথে তাদের জোট হওয়ার একটা সম্ভাবনা সবসময় ছিল, তাদের সাথে দূরত্ব রেখে বা দূরত্ব তৈরি করে জামাত ইসলাম কি উদ্ধার করতে চায়, মানে কি করতে চায় তারা মনে করছে? এখন শোনেন, জামাত ইসলামের সাথে একটা দলের, যে দলটা পতিত দল, তাদের সাথে খুব আগে থেকে একটা সম্পর্ক ছিল। আমি জানি এই কথা বললে আমাকে সবাই গালি দিবে, তারা আরো বেশি গালি দিবে। আমি সাইবার বুলিং এর চরমভাবে শিকার। তারপরেও আমি মনে করি যে কেউ যদি আমাকে খুব ভালো অবস্থায় থেকে গালি দেয়, তার মানে আমি আমার জায়গায় ঠিক ছিলাম, আমি এটাই মনে করি। সেই হিসেবেই বলছি, যে হিসেবে কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়গুলোর ভোটগুলোর ডিস্ট্রিবিউশন হলো, হ্যাঁ পাশ করতেই পারে, এবং ছাত্রদল ফেল করতেই পারে, কারণ 15.5 বছর ছাত্রদল কোনো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকতে পারে নাই। এটা একটা বড় কারণ, সেটাকে ডিপেন্ড করে সারা বাংলাদেশের কথা চিন্তা করা যায় না। কিন্তু ব্যবধানের যে অবস্থানটা, সেখানে কিন্তু অন্য কথা বলে দেয়, যে ভেতরে ভেতরে তারা, বাইরে এক ধরনের রাজনীতি, ভেতরে আরেক ধরনের রাজনীতি। এই যে গুপ্ত রাজনীতিটা এখন অনেকটাই প্রকাশিত। আরও কিছু গুপ্ত রাজনীতি, মানুষ বলে না যে শিখছো কোথায়, বলে ঠেকছিলাম যেথায়। ঠেকে ঠেকে এই দেশের রাজনীতিবিদরা শিখবে, কারণ বাংলাদেশের অনেক রাজনীতিবিদের মাথা এবং মগজে ওই ধরনের টেন্ডেন্সি নাই। আমি তো বহুদিন যাবৎ রাজনীতির এই ময়দানে, আমার জার্নি, আমার কাছে মনে হয় না একজন সাইফুর রহমান সাহেবকে দেখে যে তার মাথার মধ্যে 2 নম্বর কোনো চিন্তা থাকতে পারে। তাহলে সে জনগণের কথা কিভাবে চিন্তা করবে? বিএনপির কোনো নেতার মধ্যে, সিনিয়র নেতাদের মধ্যে কোনো ওই ধরনের বাজে চিন্তা থাকতে পারে যেটা মানুষকে ধ্বংস করে দেয়, মানুষকে। এই যে গুপ্ততা, এই চিন্তাগুলো দেখেন, ছাত্রদল মার খেয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, যেভাবে জনিকে কিংবা চট্টগ্রামের আলমকে পুলিশ মেরেছে, এটার উপর তো বলতে হয় না যে যেখানে একটা গুলি করলেই একজন মানুষ মারা যেতে পারে, সেখানে 19টা গুলি, 22টা গুলি, এইভাবে তাকে, তার মানে কি একটা
ভীত সঞ্চার করার জন্য এই ঘটনাগুলো ঘটানো হয়েছে। তারপরেও কিন্তু ছাত্রদল বা যুবদল তাদের নাম চেঞ্জ করে নাই, তারা এরিয়া চেঞ্জ করেছে কিন্তু নাম চেঞ্জ করে নাই, দল চেঞ্জ করে নাই। হ্যাঁ, কেউ যদি নিজে থেকে অন্য দলে চলে যায় সেটা অন্য ব্যাপার, সেটাও সে জানান দিয়ে গিয়েছে। কিন্তু তারা তো এখন প্রকাশ্যে রাজনীতি করতে পারছে, তারা অন্য দলের কেন সহায়তা তাদের লাগবে? এইটা যে সুবিধাটা, আপনার যদি 10টা দল থাকে বাংলাদেশের, 10টা দলে যদি আমি 10টা স্পাই ঢুকিয়ে দেই এবং স্পাইকে যদি যথাসাধ্য অর্থ সম্পদ সব কিছু দেই, সে যদি ওইখানে খরচ করতে পারে, যেখানে আমার দলের ধরেন 50টা নেতা সবাই দিনে গড়ে 500 টাকা খরচ করে, স্পাইটা যদি 5000 টাকা খরচ করে, তার ওইখানে কিন্তু মাছিটা একটু বেশি পড়বে। যেখানে মধু দেখবে সেখানে মাছি পড়বে, এটাই স্বাভাবিক ব্যাপার। তো সেইখানে তাদেরকে দিয়ে যদি খরচ করানো হয় এবং তারা যে কোনো দলের যে কোনো তথ্য জানাটা খুব বেশি অস্বাভাবিক কিছুই না, এবং এটা একদিনের কথা না। আমার এক আত্মীয়, আমি আপনাকে এইখানে আমি একদম জানান দিয়ে বলছি, আমার এক আত্মীয়, সে শিবির করা ছেলে, সে আমাকে এর মধ্যে বলল, আমি আজকে 32 বছর আগে বিশ্ববিদ্যালয়ে পড়েছি। সে বলল যে আপনার মনে আছে আমি একদিন আপনার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম? আমি বললাম যে হ্যাঁ মনে হয়। বলে সেই দিন আপনাদের ছেলেদের একটা হলে আপনাদের সম্মেলন ছিল, সেই সম্মেলনে যে ছেলেটা প্রেসিডেন্ট হয়েছিল সে আমাদের ছেলে। আপনি এটার কি উত্তর দিবেন আমাকে বলেন? আমি থান্ডার্ড হয়ে ওর দিকে তাকিয়েছিলাম কতক্ষণ, আমার কোনো উত্তর ছিল না। আমি এখন পর্যন্ত আমার মুখে কোনো উত্তর নাই। তারা গুছিয়ে, সেই দিন কিন্তু 15.5 বছর না, আমি কিন্তু 15.5 বছর আগে পাশ করি নাই, আমি কিন্তু পাশ করেছি 25-30 বছর আগে। কিন্তু গুপ্ত থেকেই হোক বা যাই করেই হোক, নীলুফা চৌধুরী বনি, অনেকক্ষণ আপনার কাছে, আমি সাইফুল হকের কাছে যাই, যে করেই হোক তাদের রাজনৈতিক পথ চলা হয়তো এমন, সেখানে তারা সফলও যে তারা আজকে ভাবতে পারে যে বিএনপি তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হবে এবং এই দেশ শাসনের স্বপ্ন তারা বা সেটা বাস্তবায়নের জন্য তারা কাজ করছে। জিওপলিটিক্সে অনেক কিছু হয়। আমি আসবো, আমি সাইফুল হকের কাছে শুধু একটা কথা জানতে চাই। সাইফুল হক, যে জোটের রাজনীতি এই দেশের মানুষ সবসময়ের জন্য দেখে এসেছে, সেটা হচ্ছে বিএনপি জামাতের সবসময় জোট থাকতো, আওয়ামী লীগের সাথে 14 দলের একটা জোট থাকতো, বাম রাজনৈতিক দলগুলো আলাদাভাবে জোট করতেন সকল জায়গা থেকে। আপনার কি মনে হচ্ছে আপনার জায়গা থেকে দাঁড়িয়ে যে জোটের যে হিসাবগুলো এই দেশের রাজনীতিতে সবসময় দেখেছি আমরা, সেটা উলটপালট হয়ে গেছে, নাকি এইটা শুধুমাত্র দর কষাকষির জন্য আমরা একটা আলাদা অবস্থা দেখছি? আপনাকে ধন্যবাদ। আমাদের এখানে নির্বাচনকে সামনে রেখে জোটের যে রাজনীতি সেটা কিন্তু বেশ পুরনো, সেটা কিন্তু আজকে না। এটা বিশেষ করে 90-এর পর থেকে যদি আপনি বিবেচনা করেন, মোটামুটি এখানে জোটবদ্ধ রাজনীতি। তো সেটা জোটবদ্ধর মধ্যে যেটা আপনি বললেন, এর মধ্যে দুটো আসপেক্ট, একটা হচ্ছে কিছু আদর্শিক, কিছু সাংস্কৃতিগত একটা মেলবন্ধন থাকে, একটা বোঝাপড়া থাকে, আরেকটা হচ্ছে নির্বাচনী সমীকরণ। তো বাস্তবে মতাদর্শিক, আদর্শিক বা সাংস্কৃতিক একটা মেলবন্ধনের চেয়ে ভোটের বাস্তব সমীকরণটাই হচ্ছে জোটের, এটাই থাকে হলো প্রধান বিবেচনার প্রশ্ন। এই জন্য আমাদের এখানে যে নির্বাচনী অতীতে যে জোটগুলো হয়েছে, একান্তই ব্যতিক্রম ছাড়া, ধরুন লেফটের বা বিভিন্ন জোটের এইরকম দুই একটা ব্যতিক্রম ছাড়া বাকি জোটগুলো কিন্তু এর সঙ্গে বিশেষ কোনো ইডিওলজি নাই, বিশেষ কোনো সাংস্কৃতিক ওই জায়গাটা নেই, একেবারে স্রেফ নির্বাচন কেন্দ্রিক ভোটের হিসাব নিকাশ থেকে কোন ধরনের মেরুকরণ করলে ভোটে জেতা যাবে অথবা একটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা যাবে, এই হিসাবটা। এবারকার গত বছরের জুলাই আগস্টের এই আপরাইজিংয়ের পরে আওয়ামী লীগ আমাদের এখানে তো মানে রাজনীতি বা ভোটের দিক থেকে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা পার্ট, একটা ইন টার্মস অফ অর্গানাইজেশন, ভোট, মানুষের ধারণা, তার দীর্ঘতার ঐতিহ্য, এইসব বিবেচনা করে আওয়ামী লীগ এবং তার 15 বছর রাজনীতি মিত্ররা এই মুহূর্তে তারা যখন রাজনীতির দৃশ্যপটে নাই, দৃশ্যতা এখন তারা যখন নাই, তাহলে এখন বাকি যারা আছেন, তাহলে বাকিদের মধ্যে হলো ভোটের হিসাব নিকাশের প্রশ্ন। তো সেদিক থেকে একদিকে ইসলামী দলগুলো যেমন একটা, এখন যেটা দেখছেন, একটু আগে আপনি প্রথম এপিসোডে যে প্রশ্ন করলেন, প্রধান প্রশ্নটা হলো আগামী নির্বাচনে সেখানে একটা জোটবদ্ধতার, বাকি আপনি অন্যান্য যেগুলো দেখছেন, বিভিন্ন রিহার্সাল যেগুলো দেখছেন, এই রিহার্সাল হচ্ছে ভোট কেন্দ্র সামনে রেখে তার একটা রিহার্সাল। আবার এদিকে ধরুন বিএনপি, গণতন্ত্র মঞ্চ বা অন্যান্য সমমানা বিভিন্ন দল, আরও বেশ কিছু দল যারা আমরা যুগপথে 3-3.5 বছর আমরা একসাথে ছিলাম, আমাদের মধ্যেও যে বোঝাপড়া, আলাপ আলোচনা, হ্যাঁ সেখানেও কিন্তু মতাদর্শের চেয়ে বড় হয়ে দেখা দিয়েছিল ফ্যাসিবাদ বিরোধী
লড়াইয়ে সেখানে একটা ঐক্যের জায়গাটা, প্রধান জায়গাটা ছিল ভোটাধিকারের প্রশ্ন, গণতন্ত্রের প্রশ্ন, এরকম কিছু বড় দাগের। আমাদের একটা ভিত্তি ছিল 31 দফা, যেটা জুলাই সনদে যারা অনেকখানি সেখানে তার সঙ্গে এটা যুক্ত হয়েছে। এখানেও একটা ভোটের এখন যে তখন ছিল আন্দোলনের হিসাব, ফ্যাসিবাদকে সরিয়ে আমরা একটা গণতান্ত্রিক অভিযাত্রার প্রশ্ন, এখন এই সমীকরণটা এখন একটা ভোটের হিসাবে এসছে। এর বাইরে বাম প্রগতিশীল ধারার তাদেরও একটা জোট সেখানে গড়ে উঠবে, সেখানে হয়তো একটা আদর্শিক একটা ঐক্যের জায়গা আছে, আবার একটা ভোটেরও একটা সমীকরণের প্রশ্ন আছে। এখানে অনেকে ধরুন বর্তমানের মধ্যে আমরা ভবিষ্যতের স্বপ্ন দেখি, ফলে এখনকার যে কোনো উদ্যোগ তার মধ্যে একটা ভবিষ্যতের ভাবনা চিন্তাগুলো কাজ করে। তো আগের সমীকরণটা এখন আর কাজ করছে না। যেটা আপনি বলছিলেন আপাকে, বিএনপির সাথে জামাতের যেহেতু এখন আগেকার প্রধান একটা প্রতিদ্বন্দ্বিতাকারী দল বা জোট এখন অনুপস্থিত, তাহলে বাকি যারা ছিলেন তাহলে তো স্বাভাবিকভাবেই তাদের মধ্যে প্রতিযোগিতা হবে, প্রতিদ্বন্দ্বিতা হবে, এটাই স্বাভাবিক। একটা বহুত্ববাদী রাজনৈতিক সমাজে প্রতিযোগিতা হবে, প্রতিদ্বন্দ্বিতা, এটাই স্বাভাবিক। এবং আপনি এটা না করলে তাহলে তো আপনার একটা কি বলবো, আপনি তাহলে তারা একদলীয় শাসন বা একটা তাহলে গণতন্ত্র হলো না, তাহলে সেই জায়গা না, সেখানে বলছি। কিন্তু এই জায়গাটাও কিন্তু এবার যেটা আসছে এখানেও কিন্তু আমি যেটা বলতে, এখানেও হিসাবটা কিন্তু পুরোপুরি একটা, আমার এটা নিয়ে আমার আপত্তি নেই, কিন্তু যখন এটা রাজপথে যখন একটা সহিংসতার রূপ নেয়, যখন একটা বৈরিতার রূপ নেয়, তখন অভ্যুত্থানের আমাদের ন্যূনতম যে ঐক্যের জায়গাটা ছিল মানুষের মধ্যে যখন দেখে যে কদিন আগেই যারা একসঙ্গে দাঁড়িয়েছে, জীবন দিয়েছে, গুলির মুখে পড়েছে, এখন সিম্পলি নির্বাচন যত এগিয়ে আসছে তাদের শব্দ, ভাষা, বাক্যের মধ্যে অশ্রাব্য গালিগালাজ। এবার এটা খুব মনের একটা দুঃখের কথা বলি, দুঃখ হচ্ছে আমাদের রাজনৈতিক সংস্কৃতির মধ্যে এত অশ্লীল অরুচিকর শব্দ গত 53-54 বছরে আর কখনো আসেনি। এবারকার অভ্যুত্থানের পর থেকে গত 14 মাসে যেগুলোকে আমদানি করা হয়েছে, যেটা অশ্লীল, অরুচিকর এবং ট্যাগির নামে, বুলিংয়ের নাম করে, যেটা কার্যত আমাদের নারীদেরকে, আমাদের মানে কন্যাদেরকে আজকে রাজনীতি থেকে যে অনেকখানি যে দূরে সরিয়ে দেওয়া হলো, অনেকে যে অনাস্থা, হতাশা, অনেক যে বিব্রত হওয়া, লজ্জিত হওয়া, সেটা অনেকগুলো কিন্তু এই কারণের জন্য। ফলে এই সংস্কৃতিটা অনেক অর্জনের পরে আমরা রাজনৈতিক মূল্যবোধের দিক থেকে, সংস্কৃতির দিক থেকে গুরুতর অবনমনটা ঘটছে, যেটা ভবিষ্যতে খুব বাজেভাবে হয়তো আমাদেরকে পে করতে হবে। একদম। এবং যে কথাটা আপনি বলছেন যে এই চর্চা তো হচ্ছে, তার বাইরে আপনি যখন বলছেন যে এই অনৈক্যর জায়গায় থাকতে পারে, কিন্তু সেটা যখন রাজপথে এসে সহিংসতায় রূপ নেবে, তখন সেটা দেশবাসীর কাছে রাজনীতিবিদদের কি বার্তা যায়, অনাস্থা, সমস্ত কিছু, কিন্তু সেটা কিন্তু শুরু হয়ে গেছে। কারণ আজকে বগুড়ায় সার্জিস আলমের একটা আলোচনা সভা ছিল, তার বাইরে 3টি ককটেল বিস্ফোরণ করা হয়েছে, 2টি হয়েছে, 1টি হয়নি। তার বাইরে একে আজাদের উপর হামলা চালানো হয়েছে ফরিদপুরে, এই ঘটনাটা বড়, আজকে 2টো ঘটনা। তার বাইরে বিএনপি এবং জামাতের অনেক ঘটনা আমাদের প্রায় প্রতিদিনই শুনতে হচ্ছে এবং দেখতে হচ্ছে নিউজের কর্মী হিসাবে। এই যে শুরু হয়েছে সেটা আসলে কত প্রকট হবে, যে এখনই এত সহিংসতার খবর, তারপরে কি হবে? দেখেন, এটা খুব দুঃখজনক, এটা রাষ্ট্রের করণীয় একটা সরকার। আপনার এটা যদি কোনো পলিটিক্যাল সরকার হতো আমরা ধরে নিতাম তাদের কোনো স্বার্থ আছে। এই সরকারটা তো সবগুলো পলিটিক্যাল দল মিলে হয় মেনে নিয়েছে, না হয় সরাসরি তার পক্ষে গিয়েছে। তার মানে কেউই এই সরকারের বিরোধিতা করে নাই। এবং বিএনপি সরাসরি যে সরকারকে বলেছে এই সরকারের ব্যর্থতা মানে আমাদের ব্যর্থতা, আমরা চাই এই সরকার সফল হোক এবং এই সরকারের সফলতার জন্য যা কিছু করণীয় আমরা করব। তারপরেও একটা সরকার, বিএনপি এতবার রিকোয়েস্ট করার পরেও যে আইনের অনুশাসনটা যেন কায়েম করা হয়। আপনি যে জেলাগুলোর কথা বললেন, যে কাজগুলো হলো, ধরেই নিলাম আমি যে কোনো সন্ত্রাসীরা এই কাহিনীটা করতে পারে, কিন্তু এটার জন্য কি দেশে সরকার নাই, দেশে আইন নাই, দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাই? নির্বাচন চতুর্মণি, দল হিসেবে তো আপনাদের দায়িত্ব, দল হিসেবে যেটা দায়িত্ব আগে আপনারা হচ্ছেন জামাতের সাথে মারামারিতে যুক্ত হয়েছেন, স্বতন্ত্রতে যারা দাঁড়াবেন তাদেরকে মারপিট করছেন। এদিকে বগুড়াতে কারা করেছে তা এখনো পর্যন্ত জানা যায় নাই, কিন্তু এইসব ঘটনা যখন হয় তখন দল হিসেবে বিএনপির দায়ের জায়গা সেখানে কি আনানোর সুযোগ আছে? বিএনপি ইতিমধ্যে আপনি জানেন প্রায় 7,000-এর উপরে আপনার বহিষ্কার করেছে। বিএনপির বহিষ্কার করা ছাড়া কিছুই করার নাই, পদ স্থগিত করা ছাড়া, বহিষ্কার করা ছাড়া বিএনপি ক্ষমতায়ও নাই, বিএনপি বিরোধী দলেও নাই। বিএনপির কথা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, বিচার বিভাগ বলেন, কেউই ওইভাবে শুনবে না। বিএনপির নেতা আমাদের জনাব তারেক রহমান সাহেব, উনি রিকোয়েস্ট করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদেরকে বলেছেন যে যারা
যে কোনো অন্যায়ের সাথে জেলাওয়ারি বা থানাওয়ারি যে কোনো অন্যায়ের সাথে যারা জড়িত তাদেরকে আপনি আইনের আওতায় আনেন, শাস্তির আওতায় নেন, আমি কিচ্ছু বলবো না। কিন্তু যদি না হয়, অনেক জায়গায় তো যাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে থানায় আক্রমণ হয়েছে, আপনি সেটা জানেন। এটা তো আমি দুই এক জায়গায় অস্বীকার করছি না, সেটা তো স্থানীয় পর্যায়ে। সেটার জন্য দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বা সরকারের। স্বরাষ্ট্র উপদেষ্টা কি করেন সেটার জন্য সেইখানে আমরা কি করি, আমরা কি দেখেছি, কোনো জায়গায় যদি বিশেষ কেউ লাইক প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কোনো এলাকায় যখন ভ্রমণ করেন যান, তখন কিন্তু অন্য আরও 5টা জেলা থেকে কাছাকাছি পুলিশ নিয়ে যাওয়া হয়, এক্সট্রা বিজিপি নিয়ে যাওয়া হয়। তো বাংলাদেশে এখনো জরুরি আইনের মধ্যে সেনাবাহিনী কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ মাঠে আছেন, নাই যে তা কিন্তু না। তাইলে এই সরকারের আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি কিনা রাত 3টায় আপনার প্রেস কনফারেন্স ডেকে বলতে পারে যে দেশ আগের চেয়ে বেটার আছে, রাত 3টায় যখন ডেকে কোনো সাংবাদিকদের বলে দেশ আগের চেয়ে বেটার আছে, তাহলে বেটারই যদি থাকে তাহলে কেন উনি আইনের আওতায় আনতে পারেন না? সাইফুল হক, কেন উনি শাসন করতে পারেন? মনে করেন যেটা সরকারেরই দেখার কথা, আপনার কি তাই মনে হয়? আপনাকে ধন্যবাদ। না, আমি মনে করি প্রথমত দায়িত্বটা তো সরকারের, যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন, জনগণকে সুরক্ষা দেওয়া, তার নিরাপত্তা নিশ্চিত করা, জনশৃঙ্খলা রক্ষা করা, এটা তাদের একেবারে সাংবিধানিক 1 নম্বরের দায়িত্ব এটা। সুতরাং এই ব্যাপারে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 14 মাস পার হওয়ার পরেও এখন আমরা দেখছি যে জনপ্রশাসন এক ধরনের বিশৃঙ্খলা, ল এনফোর্সিং এজেন্সির পেশাগত দায়িত্বের ক্ষেত্রে মানে অনেকগুলো ক্ষেত্রে এখনও দৈন্য, দুর্বলতা অথবা শিথিলতা, সেটা আমরা দেখছি। এখনও মনে হচ্ছে তারা এখনো ট্রমাটা তারা মানে কাটিয়ে উঠতে পারেনি। তো 14 মাসে যদি ট্রমাটা কাটিয়ে উঠতে না পারে, আরেকটা মনে হচ্ছে সরকারের দিক থেকেও তাদেরকে যেভাবে ট্রমা কাটিয়ে ওঠার একটা পেশাগত দায়িত্বের মধ্যে আনার ব্যাপারে বহুমাত্রিক যে কাজ দরকার ছিল সেখানে ঘাটতি ছিল। 2 নম্বর, আমি মনে করি দায়িত্বগুলো রাজনৈতিক দলগুলোর একটা দায়িত্ব আছে। অভ্যুত্থানের পরে যেটা আপনি একটু আগে আপনি বলছিলেন, আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বী থাকবে, তর্ক বিতর্ক থাকবে, আপনি নানা প্রশ্নে তর্ক বিতর্ক হবে, মানে এটাই তো গণতন্ত্রের তো একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলি অথবা বিউটি বলি। কিন্তু এটাকে যদি আপনি রাজপথে সহিংসতার প্রশ্ন আনেন, এখন ধরুন যারা এখন রাজপথে আন্দোলনে আছেন তাদের প্রতিপক্ষ বিএনপি বা অন্যরা যদি এখন ব্যাপারটাকে এরকম রাজপথ দখলের মধ্য দিয়ে কি এখন কি আমরা আমাদের রাজনীতিকে আমরা এগিয়ে নেব, তাহলে তো বলতে হবে যে আমরা আবার ব্যাক টু প্যাভিলিয়ন 1। তার মানে আপনি এখন ওই সাপ লুডুর মতন আপনি 90-তে এনে এখন আপনি 0-তে আপনি নেমে আসছেন। আবার কি এটা দ্বন্দ্ব সংঘাত, আবার কি রাজপথ দখলে লড়াই, আবার কি এরপর নির্বাচন যত এগিয়ে আসবে তখন কি আবার দৌরাত্ম্য, আবার কি অঞ্চলের একটা দখলদারিত্ব আমাদেরকে দেখতে হবে? তাহলে এখানে রাজনৈতিক দলগুলোর হচ্ছে ভূমিকাটা। এই ভূমিকাটা দলগুলো যদি পালন করতে না পারেন এবং তাহলে তো বলতে অর্থাৎ দলগুলোর মধ্যে যদি ফ্যাসিবাদের কোনো না কোনো প্রবণতা যদি কাজ করে, তিনি মুখে বলছেন গণতন্ত্রের কথা, তিনি মুখে বলছেন গণতন্ত্রের সৌন্দর্যের কথা বলছেন, কিন্তু বাস্তবে তিনি একটা জমিদারিতন্ত্র, দখলদারিত্ব, তিনি একটা পেশি শক্তি ব্যবহার করে তিনি অঞ্চলকে তিনি তার দখলে রাখতে চান। এই যদি মানসিকতা থাকে তাহলে শুধুমাত্র নির্বাচন যেমন একটা ভণ্ডুল হবার, ভেস্তে যাবার আশঙ্কা কাজ করবে, একই সাথে পুরনো জমানা পরোক্ষভাবে ফিরে আসার জমিন কিন্তু তৈরি হবে। মানুষ বলতে শুরু করবে তাহলে কি আগের জমানা কি ভালো ছিল? এই জায়গায় আমরা তাহলে এই যে আগের জমানা ভালো ছিল, এই জন্য বলছি দলগুলোর, আমি প্রায় বলি মেহরবানি করে দড়িটা এমন জোরে টানবেন না যাতে দড়িটা ছিঁড়ে যায়, যাতে পুরনো জমানার কথা মানুষকে আবার মানুষ যেন মনে করতে না হয়। সেজন্য প্রতিযোগিতা কোনো আলোচনা করেন, কিন্তু এটাকে ওরকম সহিংসতার জায়গায় নেওয়া যাবে না। এই জায়গায় কি আসলেও সাইফুল হক কেউ যাবে? কারণ যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি জুলাই সনদের পরে, আমি আসবো আপনার কাছে। বিএনপি সব এখনো পর্যন্ত যদিও জামাত এটা নিয়ে বিতর্ক করতে চায়, বড় রাজনৈতিক দল হিসেবে এবং সম্ভাব্য দেশের শাসন ব্যবস্থা আসার সবচাইতে বড় অংশীদার হিসেবে একটা কথা আমি জানতে চাই যে যা কিছু সংকট হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে, বিএনপি এ পর্যন্ত অনেক সহনশীলতা দেখিয়েছে অনেক বিষয়ে, রাজপথের সহনশীলতা কি বিএনপি দেখাতে পারবে? দেখেন, আমি আপনার কথা এটুকু বলতে চাই, বিএনপি সর্বোচ্চ চেষ্টা করবে, সর্বোচ্চ চেষ্টা থাকবে বিএনপির যাতে রাজপথে শান্ত অবস্থা থাকে। এবং আপনি দেখেন সর্বোচ্চ যে এই যে আপনার এই যে জুলাই সনদ,
জুলাই সনদ নিয়ে তো বিএনপির কোনো মাথা ব্যথা ছিল না, শেষ পর্যন্ত কিন্তু গণভোটেও বিএনপি রাজি হয়েছে, যেটা হওয়ার কথা না। জুলাই ঘোষণাপত্র বিএনপির থাকার কথা ছিল না, বিএনপি কিন্তু শুধু থেকেছে তাই না, ওইখানে নেতৃত্ব পর্যন্ত দিয়েছে। গত পরশুদিনও ঠিক তাই হয়েছে। সো এই জায়গাগুলো এবং অন্যান্য দল নিয়ে যেটা যত রকমের কথা হয়েছে, ওনারা ছিল, আমি হয়তো সশরীরে ছিলাম না, কিন্তু পড়েছি আমি, সংস্কার নিয়ে যত রকম মানে আনুষ্ঠানিকতার মধ্যে যত রকম আপোষ করার যতটুকু পেরেছে বিএনপি কিন্তু সর্বোচ্চ করেছে। এবং এইটাই শুধু না, পাশাপাশি আপনার এই যে আপনার জুলাই সনদের নোট অফ ডিসেন্ট থাকা সত্ত্বেও এটা মেনে নেওয়া, এটা কিন্তু একটা ব্যাপার। নোট অফ ডিসেন্ট শুধু বিএনপি একা দিয়েছে তা না, হয়তো উনিও দিয়েছেন, আরও 2-4 জন দিয়েছেন, হয়তো বিএনপি বড় দল, দেশ শাসন করেছেন, একটু বেশি দিতে পারেন, কিন্তু সেই আলোচনাকে মেনে নিয়েই কিন্তু বিএনপি সিগনেচার করেছেন। তো এই যে এত ছাড় দেওয়ার প্রবণতা, বিএনপি অনেকের জন্য বিএনপি নিজের দলকে শাসিয়েছেন, নিজের দলকে শাস্তি দিয়েছেন। এবং আমি আপনাকে আরও বলি যে অনেক দল যখন কমপ্লেইন করলেন একজন মুক্তিযোদ্ধার নামে, বিএনপি কিন্তু তাকেও কিন্তু তার শাস্তি থেকে বাদ দেয় নাই, যেটা আমরা কষ্ট পেয়েছি, অনেকেই কষ্ট পেয়েছে, কিন্তু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তো এই জায়গাগুলায় আমরা বলতে চাই যে বিএনপি সর্বোচ্চ শুধুমাত্র গণতন্ত্রের স্বার্থে, এই দেশে একটা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে, এই দেশে যেন ভালোভাবে গণতন্ত্রটা সমুন্নত থেকে দেশের মানুষের মঙ্গল করতে পারে, সেই স্বার্থে বিএনপি সব শেষ পর্যন্ত ছাড় দিয়ে যাবে, আমি এটা মনে করি। সাইফুল হক, মনে হয় যে এটা সম্ভব হবে? আমি একটু আমি রেসপন্ড করতে চাই। আমার আশঙ্কা যে যেটা আপনি বলছিলেন, আরও অনেক ধরনের উস্কানি দেওয়ার একটা পরিকল্পিত উদ্যোগ আছে। উদ্যোগটা হলো, এখনও পর্যন্ত নির্বাচনটাকে যারা ভণ্ডুল করতে চান, ভেস্তে দিতে চান উইদিন এবং সমাজের নানা অংশের মধ্যে, নানা ধরনের রাজনৈতিক স্টেক হোল্ডারদের মধ্যেও অ্যাপারেন্টলি প্রত্যেকে নির্বাচনের কথা বলছেন, কিন্তু কার্যত তাদের আচরণে দেখা যাচ্ছে নির্বাচনটা পিছিয়ে গেলে কারোর জন্য ভালো, ভেস্তে গেলে আরও ভালো, যদি অনিশ্চিত হয়ে যায় তাহলে আরও ভালো। এই ধরনের একটা প্রায় আত্মবিনাশী, একটা আত্মঘাতী আমি কারো কৌশল তৎপরতা আমি লক্ষ্য করেছি। ফলে আমি নানা ধরনের উস্কানি আমি আশঙ্কা করছি। তাহলে দায়িত্ব কী হবে? সরকারকে কোনো উস্কানিতে পা দেওয়ার কোনো সুযোগ নেই। বিএনপি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ, ইভেন আমি যদি অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রেও যদি বলি, তাহলে কারো ক্ষেত্রে কোনো উস্কানিতে পা দেওয়া যাবে না। কারণ একটা উস্কানিতে আছে না, ওই যে আপনি একটা ঝগড়া লাগাতে চাইলে ওই যে 1 ফোঁটা গুড় যদি দিয়ে দেন, প্রথমে পিঁপড়া, মাছি, মশা, কুকুর, বিড়াল, তারপরে একটা বিরাট একটা, ফলে উস্কানি দেবার কিন্তু লোকের কিন্তু এখনও কিন্তু অভাব নেই। প্রতিদিন বরঞ্চ উস্কানি তার সংখ্যা কিন্তু বাড়ছে, আমি দেখছি এটা কিন্তু বাড়ছে। ফলে আপনাকে মাথা মগজটা ঠান্ডা রেখে আমরা নির্বাচনে, ফেব্রুয়ারি নির্বাচন, আমরা বলেছি একই দিনে গণভোটের আয়োজন করা যেতে পারে, তাহলে ভোটের কাস্টিংটা অনেক বেশি হবে। তাহলে এই পর্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হচ্ছে ফেব্রুয়ারি নির্বাচন, অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য হওয়া, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়া, নিরাপদ পরিবেশ, যাতে বাংলাদেশ একটা গণতান্ত্রিক অভিযাত্রা যেতে পারে। মাঝখানে বহু উস্কানি হবে, সরকারে যাতে হোঁচট না খায়, পাটা পিছলে পড়তে পারে। সরকারকে নানা দিকে, সরকারকে কেউ চাইবেন যে সরকার ঝুঁকে পড়ুক, তো এরকম কোনো তৎপরতা না থাকে। শেষ বাক্যটা হচ্ছে, ইলেকশনটা একটা যৌথ অর্কেস্ট্রার মতন, সরকার, রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, ফাইনালি ভোটাররা, জনগণ, একটা সম্মিলিত যদি উদ্যোগ থাকে, আমি মনে করি নানা চ্যালেঞ্জের পরও নির্বাচনের মধ্য দিয়ে যদি গণতান্ত্রিক অভিযাত্রায় যেতে পারি, তাহলে অভ্যুত্থানের সাফল্যকে রক্ষা করতে পারবো, বাংলাদেশ এবার সামনের দিকে হাঁটতে পারবে। নিশ্চয়ই, আমরাও সেই আশা করি। এবং যে উস্কানির কথা বলছেন, যে কারো উস্কানি আছে, কারোর চাওয়া আছে নির্বাচনটা না হোক, দেরি হোক, বিলম্বিত হোক, এবং একই সাথে অনেকে চায় কখনোই না হোক, নানা কিছু আসুক, তাদের সেই উস্কানিতে বড় রাজনৈতিক দলগুলো অন্তত কোনো রকম সেখানে সাড়া না দেখ, আমরা সেই আশায় আছি। কারণ শেষ পর্যন্ত নির্বাচনের দিকেই দেশ যাক, এই আশায় সবাই তাকিয়ে আছে। অনেক ধন্যবাদ দর্শক সাথে থাকার জন্য, আবারও দেখা হবে।